প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা নিও। আমার এখনকার ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কারিকুলাম ভিটাই বা সিবি অ্যান্ড কভার লেটার। আমরা প্রথমে কিছু আনুষঙ্গিক বিষয়াদি জেনে নিই সিবি লেখা সম্পর্কে। চাকরি প্রার্থী হিসেবে জীবন বৃত্তান্ত বা সিবি উল্লেখ করে চাকরিদাতা বা নিয়োগদাতার নিকট যে আবেদন করা হয় তাকে জব লেটার বলে। একটি জব লেটারের দুটি অংশ থাকে, যথা এক, কভার লেটার। এটি মূল অ্যাপ্লিকেশন। এটিতে অ্যাপ্লিক্যান্ট বা চাকরি প্রার্থী এমপ্লয়ার বা নিয়োগদাতাকে জানায় যে সে তার প্রতিষ্ঠানে কাজ করতে আগ্রহী এবং ইন্টারভিউ বা সাক্ষাৎকারের জন্য সে এমপ্লয়ারকে অনুরোধ জানায়। আর দ্বিতীয় বিষয়টি হচ্ছে সিবি বা রেজুমে। এটি হচ্ছে একজন অ্যাপ্লিক্যান্টের পরিপূর্ণ কিন্তু সংক্ষিপ্ত জীবনচিত্র। এটিতে থাকে অ্যাপ্লিক্যান্ট বা চাকরি প্রার্থীর নেম, অ্যাড্রেস, এডুকেশন, এক্সপিরিয়েন্স, ক্যারিয়ার অবজেক্টিভস, স্কিলস, পার্সোনাল ডাটা ইত্যাদি। পয়েন্টস টু রিমেম্বার, আমাদের যেসব বিষয়গুলো মনে রাখতে হবে। নাম্বার 1, সিবি এর পূর্ণরূপ বা কারিকুলাম ভিটাই। ইংরেজি ভাষায় কারিকুলাম এবং ভিটাই এই শব্দ দুটো এসেছে ল্যাটিন ভাষা থেকে। কারিকুলাম শব্দের অর্থ কোর্স বা কোর্সেস এবং ভিটাই শব্দের অর্থ হচ্ছে লাইফ। সুতরাং কারিকুলাম ভিটাই বলতে বোঝায় কোর্সেস অফ লাইফ, যাকে বাংলায় বলা হয় জীবন বৃত্তান্ত। জীবন বৃত্তান্তের আরও দুটি ইংরেজি পরিভাষা হলো বায়োডাটা এবং রেজুমেই। বায়োডাটা শব্দের পূর্ণরূপ হলো বায়োলজিক্যাল ডাটা। এটি সাধারণত চিকিৎসা ক্ষেত্রে এবং জেল হাজতে ব্যবহার করা হয়ে থাকে। এটিতে বিশেষভাবে ব্যক্তির দৈহিক বা শারীরিক তথ্যাদির বিবরণ থাকে। সাধারণত হাসপাতালের ডাক্তাররা রোগীর বায়োডাটা রোগ নির্ণয়ের কাজে ব্যবহার করে থাকেন। জেলখানা কর্তৃপক্ষ কয়েদিদের বায়োডাটা সংরক্ষণ করে থাকেন। সিবি এবং রেজুমেই দুটোই চাকরি ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। সিবি কিংবা বায়োডাটা শব্দটি সাধারণত ব্রিটিশ ইংলিশে ব্যবহৃত হয় এবং রেজুমেই শব্দটি আমেরিকান ইংলিশে ব্যবহৃত হয়। রেজুমে একটি ফরাসি শব্দ বা ফ্রেঞ্চ ওয়ার্ড। ইংরেজিতে এটির অর্থ সামারি অফ লাইফ, অর্থাৎ জীবনের সংক্ষিপ্ত সার। সিবি এবং রেজুমে এর মধ্যে তেমন কোনো পার্থক্য নেই, তবে সিবিতে রেজুমেই এর চেয়ে বেশি তথ্য অন্তর্ভুক্ত থাকে। ব্যক্তি তথ্যাদি রেজুমেতে সংক্ষিপ্ত করার প্রবণতা থাকে, আর সিবিতে থাকে বিস্তারিত। সিবি বা রেজুমে কোনো অ্যাপ্লিকেশন নয়। জব অ্যাপ্লিকেশন আলাদা একটি চিঠি, এর সঙ্গে সিবি বা রেজুমেই সংযুক্ত করতে হয়। বাংলাদেশের চাকুরি ক্ষেত্রে সাধারণত সিবি চাওয়া হয়। সাধারণত নিয়োগকারী কর্তৃপক্ষ প্রার্থীর সিবি চেয়ে থাকেন। কভার লেটার এর ফরম্যাট হুবহু ফর্মাল লেটারের অনুরূপ, অর্থাৎ আমরা যে কভার লেটারটা লিখে থাকি সেটা ফর্মাল লেটারটার মতোই। সিবিতে কন্ট্রাকশন বা শব্দ সংকেত, যেমন আই এম পুরো না লিখে আইম ব্যবহার করা উচিত নয়, অর্থাৎ এভাবে অ্যাপোস্ট্রফি দিয়ে আমাদেরকে কন্ট্রাকশনটা করাটাকে বর্জন করতে হবে। সিবি লেখার সময় অ্যালাইনমেন্ট, একই সরল রেখায় বিন্যাস, যেটা মানে হচ্ছে অ্যারেঞ্জমেন্ট ইন আ লাইন। আচ্ছা, তাহলে এই যে অ্যালাইনমেন্ট কী জিনিস, একই সরল রেখায় বিন্যাস একই লাইনে, সেটা কি জিনিস আমরা একটু দেখে নিই। এই যে আমরা কলনগুলো দেখতে পাচ্ছি নিচে নিচে একই সরল রেখায় বিন্যাস, এই যে সোজা রেখা নিচ বরাবর গিয়েছে, অর্থাৎ এগুলো এই যে আমাদের কলনগুলো আছে এগুলো সোজাসুজি থাকতে হবে, নিচে নিচে থাকতে হবে। বাম পাশে পয়েন্ট থাকবে, ডান পাশে পয়েন্ট সংক্রান্ত তথ্যগুলো আমরা ডান পাশে দেব, অর্থাৎ এই পয়েন্টগুলো একই সরল রেখায় বিন্যাস থাকতে হবে নিচে নিচে। এবং স্পেস খুবই গুরুত্বপূর্ণ, স্পেস রাখতে হবে ঠিকমতো। সব আইটেমগুলো একই অ্যালাইনমেন্টে হবে, যতগুলো আইটেম আছে আমাদের সবগুলো একই অ্যালাইনমেন্টে হবে। আবার প্রতিটি আইটেম সম্বন্ধে বক্তব্যগুলো একই অ্যালাইনমেন্টে হবে, অর্থাৎ আমাদের যে বক্তব্যগুলো যে আছে, যেমন এখানে রিলেভেন্ট স্কিলের, এখানে আমাদের এই ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ঘরে যদি আমরা একটু খেয়াল করি, হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ অ্যান ইংলিশ টিচার ইন দুর্গাপুর হাই স্কুল, হাইয়ের পরে স্কুলটা লেখার এখানে জায়গা নেই, আমরা লেখার কথা ছিল এ পাশে
ওয়ার্ক বরাবর নিচে, কিন্তু না, এটা লেখা যাবে না। এখানে আমাদেরকে কোলন বরাবর ডান পাশে লিখতে হবে, অর্থাৎ কোলনের বামে শুধু পয়েন্ট থাকবে, ডান পাশে যত বর্ণনা থাকবে পয়েন্ট সংক্রান্ত। কোনো বর্ণনা আমরা এক বাক্যে যদি এখানে না লিখতে পারি, বাকি অংশটা এখানে যেই পয়েন্টের বরাবর আমরা পয়েন্টটা শুরু করেছিলাম যে শব্দ দিয়ে, ওই শব্দ বরাবরই নিচে লিখতে হবে। অর্থাৎ বাম দিকে এই কোলনগুলোর বাম দিকে আসা যাবে না, অর্থাৎ অ্যালাইনমেন্টের বামে আসা যাবে না। প্রত্যেক পয়েন্টের লেখা তার ভিতরে সীমাবদ্ধ রাখতে হবে। সিবি এক পৃষ্ঠা অতিক্রম করা উচিত নয়, এটি এক পৃষ্ঠায় শেষ করতে হয়। অর্থাৎ সিবিটা আমরা এক পৃষ্ঠায় শেষ করব, দ্বিতীয় পৃষ্ঠায় যাব না। এটা হচ্ছে আমাদের অষ্টম শ্রেণীতে অ্যাকর্ডিং টু ক্লাস 8 লেখা আছে। অষ্টম শ্রেণীতে আমাদের ইনস্ট্রাকশনগুলো কীভাবে দেওয়া হয়েছে সিবি লেখার জন্য সেগুলো এখানে লেখা আছে। আমরা জাস্ট এটাকে একটু পড়ে নিই। দ্য ফলোয়িং পয়েন্টস মাস্ট বি মেনশনড ইন ইউর সিবি। তোমার সিবিতে অবশ্যই নিচের যে পয়েন্টগুলো আছে সেগুলো উল্লেখ থাকতে হবে। প্রথম হচ্ছে হেডার। ক্রিয়েট আ হেডার উইথ কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ তোমার সাথে যে যোগাযোগের তথ্য বা ঠিকানা এসবগুলো দিয়ে হেডারটা তৈরি করতে হবে। এখানে চাকরি প্রার্থীর পূর্ণাঙ্গ নাম ও যোগাযোগের তথ্য, যেমন মোবাইল নং, ইমেল, এগুলো থাকবে। দ্বিতীয় হচ্ছে অবজেক্টিভস। ইনক্লুড কেরিয়ার অবজেক্টিভস, অর্থাৎ কেরিয়ার অবজেক্টিভটা উল্লেখ করতে হবে, অর্থাৎ এই পেশায় আসার উদ্দেশ্য কি, কেন আসতে আগ্রহী, তা এই পয়েন্টের মধ্যে লিখবে। 3 নাম্বার এডুকেশনাল ডিটেলস। প্রোভাইড এডুকেশনাল ডিটেলস, শিক্ষাগত যোগ্যতার বিবরণী থাকবে এখানে বিস্তারিত। রিলেভেন্ট স্কিলস, অর্থাৎ প্রাসঙ্গিক যেসব দক্ষতা আর কি সেগুলো। প্রোভাইড ইউর রিলেভেন্ট স্কিলস, আবেদনকৃত পদের সঙ্গে সঙ্গতিপূর্ণ ঐচ্ছিক যোগ্যতা, অর্থাৎ যে পদের জন্য চাকরির জন্য আবেদন করছে, যে পদের জন্য, সেই পদের সাথে সঙ্গতিপূর্ণ বা সম্পর্কিত এমন কোনো ঐচ্ছিক বা বাড়তি যোগ্যতা থাকলে সেটা উল্লেখ করবে এখানে। পার্সোনাল ডিটেলস, এখানে ডেসক্রাইব ইউর পার্সোনাল ইনফরমেশন অ্যান্ড পার্সোনাল অ্যাট্রিবিউটস। অ্যাট্রিবিউটস মানে হচ্ছে ব্যক্তিগত বিশেষ গুণ বা যোগ্যতা বোঝায়। বিশেষত বাবা মার নাম, স্থায়ী ঠিকানা, জন্ম তারিখ, লিঙ্গ, এনআইডি, বৈবাহিক অবস্থা ইত্যাদি এই পার্সোনাল ডিটেলসের ভিতরে আসবে। আর এবং পার্সোনাল অ্যাট্রিবিউটস, সেখানে তার ব্যক্তিগত কি কি বিশেষ গুণ আছে সেটার উল্লেখ থাকবে। রেফারেন্সেস, গিভ টু রেফারেন্সেস, দুটি রেফারেন্স দিতে হবে। রেফারেন্স মানে হচ্ছে যে অর্থাৎ সূত্র বা সুপারিশ আর কি, এটাকে বলি আমরা। অর্থাৎ কোনো ব্যক্তির চরিত্র বা কর্মদক্ষতার উপর মন্তব্য করতে ইচ্ছুক এমন ব্যক্তির দুজনের নাম দেয়া উত্তম আর কি এখানে। এবার আমরা একটা এক্সারসাইজে যাই। প্রশ্নটা আমরা একটু পড়ে নিই। ইনস্ট্রাকশনটা গুরুত্বপূর্ণ, পরীক্ষায় যেটা আসে সাধারণত ওটা অবশ্যই আমাদেরকে প্রশ্নটা ভালো করে বুঝতে হবে, কি বলতে চেয়েছে এখানে, সেই অনুযায়ী আমাদেরকে লিখতে হবে, এর বাইরে লেখা যাবে না। সাপোজ ইউ আর নবনীতা, মনে করো তুমি নবনীতা, তাহলে আমরা এই যে নাম নবনীতা, এটা আমাদেরকে সিভিতে উল্লেখ করতে হবে, অন্য কোনো নাম দেওয়া যাবে না। অ্যান্ড ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি, তুমি তোমার পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি সম্পন্ন করেছো। আচ্ছা, পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রিটা কি এটা একটু আলোচনা করি বা সংক্ষেপে একটু বলে নিই। আর পোস্ট গ্রাজুয়েশনের আগে গ্রাজুয়েশন ডিগ্রি কি সেটাও কিন্তু একটু উল্লেখ করা দরকার। গ্রাজুয়েশন ডিগ্রি হচ্ছে অর্থাৎ বি দিয়ে যেগুলো শুরু হয়, ব্যাচেলার ডিগ্রি, যেমন বি এ, বি এস সি, তারপর বিবিএ, এরকম আমরা বি দিয়ে যেগুলো হয়ে থাকে এগুলো আমরা দিয়ে থাকি বিএসসির ক্ষেত্রে। এভাবে আমরা পয়েন্ট দিতে পারি, বিএসসি, বিবিএ, এগুলো অর্থাৎ বি দিয়ে যেগুলো শুরু, আমরা খেয়াল রাখবো যে বি দিয়ে যেগুলো শুরু সেগুলো হচ্ছে গ্রাজুয়েশন বা স্নাতক বলে থাকি আমরা বাংলায়। আর এই পোস্ট গ্রাজুয়েশন হচ্ছে যেটাকে আমরা মাস্টার্স বলে থাকি আর কি, অর্থাৎ স্নাতকোত্তর, এগুলো এম দিয়ে শুরু হয়, যেমন এম এ, এমএসসি বা এমবিএ, যেগুলো এম দিয়ে শুরু হয়েছে আমরা একটু খেয়াল করি, যেগুলো এম দিয়ে শুরু হয়েছে এগুলো হচ্ছে পোস্ট গ্রাজুয়েশন।
তাহলে আমরা আমাদের ইনস্ট্রাকশনে খেয়াল করব যে তারা যদি গ্র্যাজুয়েশনের কথা বলে তাহলে আমরা বি দিয়ে যেসব ডিগ্রিগুলো শুরু সেগুলোর কথা উল্লেখ করব, যেই পোস্ট সেটার সাথে যেটা মানানসই হয় সেটা আমরা বেছে নেব, অর্থাৎ যে পদে চাকরির আহ্বান করা হচ্ছে সেটার জন্য সেটার সাথে যেটা সম্পৃক্ত সেটা দেব। আর পোস্ট গ্রাজুয়েশন মানে হচ্ছে এম দিয়ে যেগুলো শুরু। তারপর বলছে কি দেখো, ইউ হ্যাভ সিন আ ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ, অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ ইন এ ফেমাস স্কুল। তুমি একটি শূন্য পদের বিজ্ঞাপন দেখেছ যে একজন সহকারী শিক্ষক, ইংরেজির একজন সহকারী শিক্ষক একটি বিখ্যাত বিদ্যালয়ে নিয়োগ দেওয়া হবে। নাও রাইট আ সিভি ফর দ্য পোস্ট। এখন এই চাকরির পদের জন্য একটা সিভি লিখো বা কারিকুলাম ভিটাই লেখো। ইউর সিভি শুড নট এক্সিড 1 পেজ। তোমার সিভি 1 পেজে যাতে অতিক্রম না করে। তাহলে আমরা এটা একটু খেয়াল করি। এবার সর্বপ্রথম আমরা যে পেজটার উপরে একবারে উপরে আমরা কারিকুলাম ভিটাই এটা লিখব, তারপরে অফ লিখব। অফ লিখে যে ব্যক্তির নাম সেটা লিখতে হবে। এখানে অবশ্য তারা নাম উল্লেখ করে দিয়েছে নবনীতা, আমরা এখানে পূর্ণ নামই দেব আমরা এখানে নবনীতা চৌধুরী। আর এর পরবর্তীতে আমরা ঠিকানা, তার ঠিকানা দেওয়া হয়েছে এখানে অ্যাড্রেস, এরপরে তার মোবাইল নাম্বার আর ইমেল। এখানে উল্লেখ করা আছে যে ইনস্ট্রাকশনে যে যেসব গাইডলাইনগুলো তারা দিয়েছে সেখানে উল্লেখ করা আছে যে একটা হেডার তৈরি করতে বলেছে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে, নেম এবং কন্ট্যাক্ট ইনফরমেশন, সেভাবে আমরা তৈরি করলাম। তারপরে আমাদেরকে বলেছে যে কেরিয়ার অবজেক্টিভ সেটা উল্লেখ করতে। কেরিয়ার অবজেক্টিভ এখানে আমরা লিখছি যে টু এক্সেল ইন দিস ফিল্ড উইথ হার্ড ওয়ার্ক, পারসিভিয়ারেন্স অ্যান্ড ডেডিকেশন। অর্থাৎ টু এক্সেল, এক্সেল মানে হচ্ছে উন্নতি লাভ করা, শ্রেষ্ঠত্ব লাভ করা বা শ্রেষ্ঠতা লাভ করা, বিখ্যাত হওয়া, এগুলো বোঝায়। তাহলে টু এক্সেল ইন দিস ফিল্ড এই ক্ষেত্রে বা এই চাকরিতে শ্রেষ্ঠতা লাভ করা, উইথ হার্ড ওয়ার্ক কঠোর পরিশ্রম দ্বারা, পারসিভিয়ারেন্স অধ্যবসায় দ্বারা, অ্যান্ড ডেডিকেশন এবং ত্যাগ বা উৎসর্গ দ্বারা, এই ক্ষেত্রে এই চাকরির ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব লাভ করা বা বিখ্যাত হওয়া, এটা হচ্ছে ক্যারিয়ার অবজেক্টিভ, মানে এই পেশাতে আসার তার উদ্দেশ্য। এডুকেশনাল কোয়ালিফিকেশান, চাকুরির ক্ষেত্রে আমাদের শিক্ষাগত যোগ্যতাটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। এডুকেশনাল কোয়ালিফিকেশানের ঘরে আমরা যেটা দিব সেটা অবশ্যই কোন পোস্ট সেই পোস্টের সাথে মানানসই শিক্ষাগত যোগ্যতাগুলো উল্লেখ করতে হবে। তো এখানে নেম অফ এক্সাম পরীক্ষার নাম, এরপরে গ্রুপের ক্ষেত্রে আমরা জানি যে আমরা গ্রুপটা হচ্ছে মূলত এসএসসি এবং এইচএসসি এই দুটার ক্ষেত্রে গ্রুপ থাকে। এরপর উচ্চশিক্ষার ক্ষেত্রে যখন অনার্স মাস্টার্স এগুলো করবে তখন বিশেষ করে সাবজেক্টটাই থাকে কোন বিষয়ে, সুনির্দিষ্ট একটা বিষয়ের উপর। তারপর ইয়ার অফ পাসিং, অর্থাৎ কোন সালে সে পাশ করেছে, পাশের সালটা এখানে থাকবে। বোর্ড অর ইউনিভার্সিটি, বোর্ডটা সাধারণত এসএসসি এইচএসসি এই দুটির ঘরে আমরা বোর্ড থাকে। এরপরে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাধারণত বোর্ড থাকে না, তখন হয়ে যায় সাধারণত ইউনিভার্সিটি। রেজাল্টের ফলাফল, অর্থাৎ সে কী ফলাফল করলো পরীক্ষাগুলোতে। এসএসসি এইচএসসিতে সাধারণত জিপিএ থাকে, এখনও এটা বিদ্যমান। আর উচ্চশিক্ষাতে বর্তমানে লক্ষণীয় হচ্ছে সিজিপিএ, যেটা আগে ছিল ডিভিশন বা ক্লাস, এখন সেটা সিজিপিএ থাকে। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা এসএসসি সালটা যেটা দেব, সালটা এখানে একটা ফ্যাক্টর। এখানে আমরা এই সালটা অবশ্যই এমনভাবে দিব, বার্থ ডেট যেটা দেব সেটার সাথে 16 যোগ করে, অর্থাৎ জন্মের 16 বছর পরে মানুষ 16 বছর বয়সে এসএসসি পাস করে, সেই হিসেবে আমরা 16 বছরে এসএসসি দেব। তো এখানে আমরা ডেট অফ বার্থ দিয়েছি 1998। 1998 সাথে যদি আমরা 16 যোগ করি তাহলে হয় কত, 2014 হয়। সেই হিসেবে আমরা 16 বছর এখানে দেখালাম। আর এসএসসির পর খেয়াল রাখতে হবে যে 2 বছর পরে এইচএসসি করে, তাহলে 14 আর 2 16 বছর। আর এইচএসসির পর অনার্স কমপ্লিট করতে লাগে 4 বছর, 16 সাথে আমরা 4 যোগ করলে হয় 2020। আর অনার্স থেকে মাস্টার্স অর্থাৎ পোস্ট গ্রাজুয়েশন করতে লাগে 1 বছর, তাহলে 2020-এর সাথে 1 যোগ করলে হয় 2021। এই জিনিসগুলো আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে। আর আমরা এমনভাবে, যেমন এখন 2024 সালে যখন আমরা এই আবেদনপত্রটা দেব তখন আমাদেরকে খেয়াল রাখতে হবে আমাদের বয়স যেন 30 বছরের সাধারণত নিচে হয়ে থাকে, কারণ বাংলাদেশে বর্তমানে বিদ্যমান চাকরির বয়স হচ্ছে 30। আর একটা মানুষের পড়ালেখা শেষ করতে অন্তত 22-23 বছর লেগে যায় কমের মধ্যে। তো এখন আমাদের বয়সটা যাতে 25 থেকে 28-এর ভিতরে হয় এমন একটা জন্মসাল দিলে সবচেয়ে সুন্দর হয়।
তার পরবর্তীতে আমাদের খেয়াল রাখতে হবে যে বিষয়টা এখানে উল্লেখ করে দিয়েছে যে অ্যাসিস্ট্যান্ট টিচার অফ ইংলিশ। ইংলিশ এখানে বিষয় ইংলিশ, তো সুতরাং এখানে আমাদেরকে ইংলিশটাই দিতে হবে। আর যদি বিষয় উল্লেখ না করে তখন যদি পোস্টের কথা বলে যে চাকুরির পদ, কোন পদে চাকুরি, সেক্ষেত্রে আমরা একটু খেয়াল করি পরেরটাতে। এখানে দেখা আছে যে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। হ্যাঁ, একজন মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইনি কী করেন, ডাক্তারদের চেম্বারে ডাক্তারদের সাথে দেখা করে তার কোম্পানির ওষুধ সম্পর্কে বা বিভিন্ন বিষয় আদি সম্পর্কে ডাক্তারের সাথে আলোচনা করেন বা তথ্যাদি তুলে ধরেন। তো এক্ষেত্রে তাকে কেমিস্ট্রি বিষয়ে সাধারণত জ্ঞান থাকতে হয়, আর ওনার ব্যাকগ্রাউন্ডটা হবে সাধারণত সায়েন্স। আর এখানে আমরা ফার্মেসি বিভাগ থেকেও পড়ালেখা করা যায়। তো এখানে আমরা এই যে খেয়াল করি আমরা এই যে তার এসএসসি আমরা সায়েন্স দিয়েছি, এটা তারা উল্লেখ না করলে আমাদেরকে এটা মাথা খাটিয়ে দিতে হবে, কারণ ডাক্তার ভিজিট করার জন্য এবং সে আমার হওয়ার জন্য তাকে অবশ্যই সায়েন্স থেকে পড়ালেখা করে আসতে হবে, এই ধরনের একটা ইনস্ট্রাকশন আছে। আর সে সায়েন্স থেকে যদি এসএসসি না থাকে তাহলে সে কেমিস্ট্রিতে অনার্স মাস্টার্স করতে পারবে না। তো সুতরাং সায়েন্সটা লাগবে, এসএসসি। আর পদের জন্য এই কেমিস্ট্রি বিষয়টা প্রয়োজন, কারণ এখানে এই পদটা হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভ। তো ঔষধ বিষয়ক জ্ঞান বা ঔষধ বিষয়ক পড়ালেখাগুলো কেমিস্ট্রিতে কিছু কিছু আছে বা অনেকটাই আছে। তো এই কারণেই এই যে পেশার সাথে রিলেটেড বিষয়টা আমাদেরকে একটু মাথা কাটিয়ে দিতে হবে। এভাবে আমরা যদি দেখি যে কোনো পোস্ট, যেমন জুনিয়র অফিসার, সিনিয়র অফিসার একটা ব্যাংক, তখন আমরা ব্যাংকের জন্য বিবি এমবিএ দেবো, কারণ এখানে কমার্সের পড়ালেখা বা বিজনেস স্টাডিজের পড়ালেখা। সেখানে আমরা যদি বলে যে কম্পিউটার অপারেটর, তাহলে আমরা কম্পিউটারের উপর বিশেষ কোনো ডিপ্লোমা বা কম্পিউটারের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের উপর আমরা পড়ালেখা, এই বিষয়গুলো আমাদেরকে উল্লেখ করতে হবে। অর্থাৎ এটা আমাদেরকে একটু মাথা কাটিয়ে দিতে হবে। এবার আসি আমরা তাহলে এসএসসি এরপরে আমরা গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশনগুলো আমরা এভাবেই বসাবো। আর বিষয়গুলোর ক্ষেত্রে আমরা তারা উল্লেখ না করলে বিষয়টা আমরা নিজেরা পেশার সাথে সঙ্গতিপূর্ণ বিষয়টা অবশ্যই উল্লেখ করব। এরপর আছে রিলিভেন্ট স্কিল, অর্থাৎ প্রাসঙ্গিক যে দক্ষতা আছে সেটা হচ্ছে কি, ল্যাঙ্গুয়েজ স্কিল কি, কেমন ভাষাগত দক্ষতা আছে, এক্সিলেন্ট অ্যাট রিটেন অ্যান্ড স্পোকেন ইংলিশ, ইংরেজি বলা এবং লেখাতে সে চমৎকার, এটাই বোঝাতে যাচ্ছে। কম্পিউটার স্কিল, কম্পিউটার দক্ষতা, এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এই তিনটার ক্ষেত্রে তার দক্ষতা আছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, কাজের অভিজ্ঞতা, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে চাকরি পাওয়াটা অনেক ক্ষেত্রেই সহজ হয়। আর চাকরির যে অ্যাডভার্টাইজমেন্ট এখানে প্রায় সময় দেয়া থাকে এক্সপিরিয়েন্সের কথা, যে 2 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, 3 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স, এরকম বিভিন্ন কয়েকটা বছর চাকরির অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে তারা চাকরিতে দরখাস্ত দিতে আহ্বান জানায় বা অগ্রাধিকার দেয়। হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ অ্যান ইংলিশ টিচার ইন দুর্গাপুর হাই স্কুল সিন্স জানুয়ারি 2022, 2022 সালে জানুয়ারি থেকে দুর্গাপুর হাই স্কুলে ইংরেজি শিক্ষক হিসেবে কর্মরত আছি বা কাজ করছি। তাহলে তার এখানে প্রায় 2 বছরের, এখানে 2-3 বছরের একটা অভিজ্ঞতা এখানে অলরেডি দেখানো হয়েছে। এবার আসে পার্সোনাল ইনফরমেশন, ব্যক্তিগত তথ্যাদি। এখানে নেম, নিজের নাম, ফাদার্স নেম, চাকরি প্রার্থীর বাবার নাম, মাদার্স নেম তার মায়ের নাম, পার্মানেন্ট অ্যাড্রেস তার স্থায়ী ঠিকানা। বর্তমান ঠিকানা তো আমরা উপরে উল্লেখ করেছি, এটা উপরেরটা যেটা সেটা হচ্ছে বর্তমান ঠিকানা বা প্রেজেন্ট অ্যাড্রেস। তারপর ডেট অফ বার্থ, এখানে আমরা এমন একটা সাল দেব এবং তারিখ, যাই হোক সালটা দিতে হবে এমনভাবে যে যেটা এসএসসির সাথে মিলে এবং চাকরির বয়স থাকে এমন একটা সাল আমরা ব্যবহার করব। ম্যারিটাল স্ট্যাটাস মানে হচ্ছে বৈবাহিক অবস্থা, এটা আনম্যারিড আছে, এখানে ম্যারিডও দেওয়া যায়। বৈবাহিক অবস্থা, বিবাহিত অবিবাহিত যে কোনো একটা দিলেই হবে অবস্থার প্রেক্ষিতে। রিলিজন, ব্যক্তির নাম অনুসারে বোঝা যাচ্ছে যে সে হিন্দু, তাহলে হিন্দু বা হিন্দুইজম, আর যদি মুসলিম হয় তখন আমরা ইসলাম দেব। ন্যাশনালিটি হচ্ছে জাতীয়তা, বাংলাদেশি বাই বার্থ, অর্থাৎ জন্মসূত্রে বাংলাদেশি। এনআইডি নং, এনআইডি নাম্বারটা আমাদের এখানে থাকবে, এখন বর্তমানে সাধারণত 10 ডিজিটের এনআইডি নাম্বার থাকে, তাই নিজের ইচ্ছা মতো একটা 10 ডিজিটের একটা সংখ্যা দিয়ে দিলেই হবে। ব্লাড গ্রুপ, চাকরি প্রার্থী তার নিজের ব্লাড গ্রুপটা এখানে লিখবে। পার্সোনাল অ্যাট্রিবিউটস, পার্সোনাল অ্যাট্রিবিউটস মানে হচ্ছে ব্যক্তিগত বিশেষ গুণ, তার কি কি বিশেষ গুণ আছে সেটা।
হার্ডওয়ার্কিং কঠোর পরিশ্রমী, গুড এট কমিউনিকেশন যোগাযোগে দক্ষ, পাংচুয়াল সময়নিষ্ঠ, অ্যান্ড কেয়ারিং টুয়ার্ডস স্টুডেন্টস শিক্ষার্থীদের প্রতি যত্নবান। যেহেতু চাকরির পদটাই হচ্ছে যে ইংলিশ টিচার এটে ফেমাস স্কুল, তাহলে শিক্ষক হলে তার বিশেষ এই দক্ষতাটা অবশ্যই একটা গুরুত্বপূর্ণ দক্ষতা, পেশা রিলেটেড দক্ষতা। সেটা হচ্ছে যে কেয়ারিং টুয়ার্ডস স্টুডেন্টস, শিক্ষার্থীদের প্রতি যথেষ্ট যত্নবান বা কেয়ারিং এ ধরনের। তারপরে আছে রেফারেন্সেসের এখানে আমরা রেফারেন্স মানে আছে একটা সূত্র বা সুপারিশ বা একটা কোনো ব্যক্তির চরিত্র বা কর্মদক্ষতার উপর মন্তব্য আর কি, অর্থাৎ মন্তব্য করতে ইচ্ছুক এমন ব্যক্তি। তাহলে কোনো ব্যক্তির চরিত্র বা কর্মদক্ষতার উপর মন্তব্য করতে ইচ্ছুক ব্যক্তি এমন ব্যক্তি দুজনের নাম দিলেই হবে, তার ঠিকানা সহ মোবাইল নাম্বার সহ, যাতে তার সাথে কন্ট্যাক্ট করা যায়। যেমন আমি এখানে দিলাম এমডি আবুল কালাম আজাদ, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট টিচার, নোয়াখালী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল। অর্থাৎ এখানের যে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট টিচার নিশ্চয় ওনার নামটা কাছে এমন একজন ব্যক্তি দিতে হবে, যাকে ফোন করলে তার সম্পর্কে আর কি, অর্থাৎ চাকরি প্রার্থী সম্পর্কে, নবনীতা চৌধুরী সম্পর্কে উনি তথ্য দিতে পারবেন। আর যেহেতু ইংলিশ টিচার সম্পর্কিত, তাই একজন ভালো টিচারের বা বিখ্যাত টিচারের থেকে এই তথ্যটা নিলে এটা চাকরিদাতা সঠিক তথ্য পেতে পারবেন। মিস্টার ডি দীপক সাহা, হেডমাস্টার, গভর্নমেন্ট টেকনিক্যাল হাই স্কুল, ব্যামগঞ্জ। যেহেতু শিক্ষকতা পেশা, তো সুতরাং একটা ভালো প্রতিষ্ঠান প্রধানের কাছ থেকে যদি চাকরি প্রার্থীর সম্পর্কে জানা যায় বা ভালো কিছু পজিটিভ যদি কোনো কমেন্ট শোনা যায়, তাহলে নিশ্চয়ই চাকরিদাতার পক্ষে মূল্যায়ন করা সহজ হয় এটা। আর সবশেষে আমরা বাম পাশে নিচে আমরা চাকরি প্রার্থীর সিগনেচার থাকবে, এখানে সিগনেচার পূর্ণ নাম থাকবে, এরপরে উপরের অংশে ইনিশিয়াল বা তার নিজের যেভাবে সিগনেচার দেন সেটা থাকবে। এবার আমরা একটু দ্বিতীয় নাম্বারটা দেখি। এখানে এসেছে যে সাপোজ ইউ আর রাজীব অ্যান্ড ইউ হ্যাভ কমপ্লিটেড ইউর পোস্ট গ্রাজুয়েশন ডিগ্রি। এখানে ইউ হ্যাভ সিন ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ এ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, এমআর সংক্ষেপে বলি আমরা। তাহলে এখানে আমরা পার্থক্যটা কি আগেরটার মধ্যে আমরা একটু জাস্ট যেটা একটু ভিন্নতা আছে সেটাই আলোচনা করব। এখানে তার হেডারের মধ্যে তার ঠিকানা, এরপর মোবাইল নাম্বার, ইমেল থাকবে। ক্যারিয়ার অবজেক্টিভ আগের মতো দিলেই হবে। আর এখানে আমরা শিক্ষাগত যোগ্যতায় আগেই বলেছি যে এখানে যেহেতু এমআর মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তার বিষয়টা কেমিস্ট্রি হওয়াটা উচিত। আর এখানে তার রিলিভেন্ট স্কিল, এটা স্পোকেন এবং রিটেন ইংলিশে দক্ষতা, কম্পিউটার স্কিল সেটা আগের মতোই থাকবে। আর ওয়ার্ক এক্সপিরিয়েন্সের এখানে হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ আ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ইন স্কোয়ার ফার্মাসিউটিক্যালস। তাহলে স্কোয়ার ফার্মাসিউটিক্যালস কোম্পানিতে 2022 সালে জানুয়ারি থেকে কর্মরত আছে। তাহলে যেহেতু এটা একটা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের চাকরি, তাহলে সে অলরেডি এই ধরনের চাকরি আগে করছে অন্য একটা ভালো কোম্পানিতে, সেটাই উল্লেখ করবে। পার্সোনাল ইনফরমেশনের করে আমরা সব কিছু মোটামুটি আগের মতোই থাকবে। এখানে পার্সোনাল অ্যাট্রিবিউটস, এখানে হার্ডওয়ার্কিং, গুড এট কমিউনিকেশন অ্যান্ড পাংচুয়াল, এগুলো অনেকটা আগের মতো। আর রেফারেন্সেসের এখানে আমরা যে ব্যক্তির নাম দিয়েছি এমডি আবুল কাশেম, মার্কেটিং ম্যানেজার, স্কোয়ার ফার্মাসিউটিক্যালস। মার্কেটিং ম্যানেজার, উনি এই যে কোম্পানিতে কর্মরত ওই কোম্পানির মার্কেটিং ম্যানেজারের তথ্য এখানে দিয়েছে, যাতে তাদের সাথে যোগাযোগ করতে পারে। আরেকটা হচ্ছে মিস্টার সাইফুল ইসলাম, প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, নোয়াখালী গভর্নমেন্ট কলেজ। অর্থাৎ চাকরি প্রার্থী যেহেতু কেমিস্ট্রিতে পড়ালেখা করেছে, তার ডিপার্টমেন্টের যিনি একজন প্রফেসর আছে সাইফুল ইসলাম, মিস্টার সাইফুল ইসলাম, তার সাথে কন্ট্যাক্ট নাম্বার দিয়েছে, যাতে তার থেকে জানতে পারে যে উনি ওই প্রতিষ্ঠানের শিক্ষার্থী ছিল কিনা, কেমন শিক্ষার্থী ছিল, বা বিস্তারিত তথ্য যাতে মোটামুটি জানতে পারে। তাহলে রেফারেন্সেসের এখানে দুজন বিখ্যাত ব্যক্তি বা দুজন পরিচিত মুখ এমন কারোই রেফারেন্স দেয়া থাকবে আর কি, যাতে তাদের সাথে যোগাযোগ করা যায়। আর বাম পাশে সাধারণভাবে আমাদের এই সিগনেচারটা থাকবে নাম দিয়ে। আর একটা এখানে আছে
সেটা হচ্ছে কি বিষয়ক? সাপোজ ইউ আর মজনু, ইউ হ্যাভ সিন আ ভ্যাকেন্সি অ্যাডভার্টাইজমেন্ট ফর দ্য পোস্ট অফ পিয়ন। এটা অপেক্ষাকৃত ছোট পদের চাকরি, চতুর্থ শ্রেণীর কর্মচারীর চাকরি। তো এখানে আমাদের কিভাবে লিখতে হবে? এ ধরনের আসলে উপরের অংশ হেডার আগের মতোই, কেরিয়ার অবজেক্টিভ একইভাবে থাকুক, আর এডুকেশনাল কোয়ালিফিকেশনের উপরে আমাদেরকে একটু নজর দিতে হবে। যেহেতু চাকরি ছোট, এক্ষেত্রে সাধারণত জেএসসি বা এসএসসি এটাই যথেষ্ট এই চাকরির জন্য, পিয়নের চাকরির জন্য। তো এখানে আমরা জেএসসি দিলাম, আর বাড়তি হিসেবে হয়তো এসএসসি যদি তারা চেয়ে থাকে তখন আমরা এসএসসি দিব, আর এর থেকে বড়জন আমরা এইচএসসি পর্যন্ত দিতে পারি। মানবিক বিভাগ থেকে সে পড়ালেখা করেছে, হিউম্যানিটিজ। আর এখানে আমরা সালগুলো এমনভাবে দিয়েছি, সাজিয়ে দিয়েছি এসএসসি, এইচএসসি, জেএসসি থেকে এসএসসি। এখানে জেএসসি 8ম শ্রেণী, আর এসএসসি হচ্ছে এই 3 বছর পরে এসএসসি দেওয়া হয় আর কি। 8-এর পরে 9, 10, তারপরে এসএসসির বছর, সেই হিসেবে 16 সাল, আর 2 বছর পরে এইচএসসি 18 সাল। এখানে পয়েন্টগুলো থাকবে, রেজাল্টগুলো মোটামুটি মানের থাকবে, এক্সট্রাঅর্ডিনারি কোনো রেজাল্ট হওয়ার কথা না, কারণ খুব ভালো রেজাল্ট হলে তো আর সে পিয়নের চাকরি করবে না সাধারণভাবে আর কি। তো এগুলো আমরা একটু মাথা কাটাতে হবে। আর তাহলে এইসব ছোটোখাটো চাকরির পদের জন্য সাধারণত জেএসসি, এসএসসি বা এইচএসসি তিনটাই দেওয়া যায় একসাথে, সমস্যা নেই। যদি জেএসসি চাই আমরা এইচএসসি পর্যন্ত দিতে পারি, অসুবিধা নেই। রিলিভেন্ট স্কিলস এখানে আছে গুড ইন স্পিকিং অ্যান্ড রাইটিং বাংলা, বাংলায় কথা বলা এবং লেখায় তার দক্ষতা আছে। অপারেটিং ফটোকপি মেশিন পরিচালনা করতে পারে। হ্যান্ডেলিং অফিসিয়াল ওয়ার্ক, অফিসিয়াল কাজগুলো নিজে দক্ষতার সাথে সম্পাদন করতে পারে, এগুলো আর কি। অর্থাৎ একজন পিয়নের জন্য যেসব কাজগুলো করা দরকার তার এগুলো, এই স্কিলগুলো আছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স, হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ আ পিয়ন ইন এবিসি কোম্পানি সিন্স 2020। এখানে আমরা 2020 সাল থেকে এবিসি কোম্পানিতে পিয়ন হিসেবে কর্মরত আছে। এখানে এটা একটা প্রাইভেট কোম্পানি, তো এখানে পিয়নের চাকরি বিভিন্ন অফিসে হতে পারে, একটা স্কুলে হতে পারে। এটা যদি উল্লেখ করে দেয় আমরা সেভাবে লিখবো, আর না উল্লেখ করলে আমরা ইচ্ছা মতো দিতে পারবো। একটা শিক্ষা প্রতিষ্ঠানও হতে পারে, একটা প্রাইভেট প্রতিষ্ঠানও হতে পারে, কোনো সমস্যা নেই অবস্থার উপরে। পার্সোনাল ইনফরমেশনের এখানে আমরা সবগুলো সাধারণত আগের মতোই দেব, এখানে যেভাবে আগে আমরা করেছি সেভাবেই দেব। আর এখানে পার্সোনাল অ্যাট্রিবিউটস, ব্যক্তিগত বিশেষ গুণ, সেটা হচ্ছে হার্ডওয়ার্কিং, গুড এট কমিউনিকেশন, পাংচুয়াল, সময়নিষ্ঠ, যোগাযোগ ভালো করতে পারে, কঠোর পরিশ্রমী। রেফারেন্সেস, মিস্টার এমডি আবুল কালাম, ম্যানেজার এবিসি কোম্পানি। যেহেতু সে কর্মরত আছে এবিসি কোম্পানিতে, ওখানকার ম্যানেজারের নাম, মোবাইল নাম্বার এবং ঠিকানা সহ উল্লেখ করেছে এখানে। আরেকটা হচ্ছে মিস্টার ভূপাল সাহা, হেডমাস্টার অরুণচন রায় স্কুল, নোয়াখালী, এখানে তার নাম্বার দিয়েছে। এক্ষেত্রে হয়তো হইতে পারে সে এখান থেকে পড়ালেখা করছে, বা এর আগে এই ধরনের প্রতিষ্ঠানে এসে ওই স্কুলে কখনো জব করেছে পিয়ন হিসেবে, যাতে তার সম্পর্কে কিছু বলতে পারে। আর বামে আমরা সবশেষে স্বাভাবিকভাবে যেই সিগনেচারটা দেব, নাম উল্লেখ করে উপরে সিগনেচার। তো এভাবে আমরা সিভিটা লেখার ক্ষেত্রে আমরা একটু মাথা খাটাতে হবে যে কোন পদের চাকুরি, সেই পদ অনুযায়ী আমরা শিক্ষাগত যোগ্যতা, ওয়ার্ক এক্সপিরিয়েন্স, এরপর আদার্স বিষয়গুলো আমরা একটু মাথা খাটিয়ে বসাতে হবে। আর যদি ইনস্ট্রাকশনে যা বলে সেটা তো অবশ্যই আমাদেরকে মানতে হবে, এর বাইরে যাওয়া যাবে না। প্রশ্নে কি বলেছে সেই অনুযায়ী তথ্যগুলো আমাদেরকে সন্নিবেশিত করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছো। পরবর্তীতে নতুন কোনো ক্লাস, নতুন কোনো টপিক নিয়ে আবারও কথা হবে তোমাদের সাথে। ভালো থেকো সবাই।